প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্যে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ বহু গুণে গুণান্বিত একজন মানুষ, সেটি তো আমাদের জানাই আছে। বিশেষভাবে সংবিধান বিশেষজ্ঞ হিসেবে তার খ্যাতি আছে দেশ জুড়ে। আরও অনেক বিষয়ে তিনি পণ্ডিত, অনেক পড়াশোনা করেন, সেটিও আমরা জেনেছি। কারণ সব বিষয়ে তাকে কথা বলতে হয়, সব মন্ত্রণালয়ে, সব বিভাগ, অর্থাৎ তিনি সরকারকে উদ্ধার করেন যে কোনো পরিস্থিতি থেকে। তো এইসব গুণ তো আমরা দেখেই ফেলেছি। এর বাইরেও তার আরেকটি চমৎকার গুণ আছে, সেটি হলো তার রসবোধ, সেন্স অফ হিউমার। সেটিও আকাশ ছোঁয়া, প্রিয় দর্শক শ্রোতা। কেন, কিভাবে, সেই প্রশ্নের উত্তর এপিসোডের শেষের দিকে থাকছে। তার আগে কিছু ঘটনাবলী আলাপ করে নেব। গত সোমবার 15ই জুন জাতীয় সংসদে রুমিন ফারহানা, স্বতন্ত্র থেকে পাশ করা সংসদ সদস্য, রুমিন ফারহানা একটি চমকপ্রদ তথ্য দিলেন গুগল সার্চ করে। তিনি জানালেন তিনি গুগল সার্চ করে দেখেছেন যে বাংলাদেশে টপ মোস্ট দুটো পেশা আছে লাভজনক। আর সেটি কি? একটি হলো রাজনীতিবিদদের পেশা, আরেকটি হলো আমলাদের পেশা। এই দুটো পেশায় লাভ, দুর্নীতি করে টাকা কামানো যায়, এই পেশা দুটোতে সবচেয়ে বেশি। এই খবরটি রুমিন ফারহানা আমাদের জানালেন, যদিও আমরা গুগল সার্চ ছাড়াই সেটি জানি, বছরের পর বছর আমরা দেখে এসেছি। তো এই দুটো শ্রেণী আসলে একে অপরের পরিপূরক। কারণ একে অপরের পরিপূরক না হলে এই দুর্নীতি নামক যে চমৎকার বস্তুটি আছে, এই বস্তুটি ঠিকঠাক মতো করতে পারবার কথা না। সেজন্যই বলছি তারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করেছে বছরের পর বছর, যুগ যুগ ধরে আমরা দেখেছি। তো সে কথাই রুমিন ফারহানা জানালেন। তো শুধু তাই না, তিনি প্রশ্ন রাখলেন যে সম্ভবত বাংলাদেশেই এটি সম্ভব। কারণ অনেক সময় পেশা হিসেবে অনেককে লিখতে দেখা যায়, এমনকি হলফনামায় অনেকে লিখেছেন সংসদ সদস্য হবার জন্য যে হলফনামায় সাইন করতে হয় কিছু তথ্য দিয়ে, সেখানেও কিন্তু অনেক রাজনীতিবিদ লিখেন পেশা রাজনীতি কিংবা রাজনীতিবিদ। আচ্ছা, তো রুমিন ফারহানা প্রশ্ন তুলেছেন যে সম্ভবত বাংলাদেশে এটি সম্ভব যে রাজনীতি করে পয়সা উৎপাদন করা যায়, টাকা আসে ওটার থেকে। এই প্রশ্ন রুমিন ফারহানা রেখেছেন। তিনি আরও কিছু কথা বলেছেন, তো সেটিতে পরে আসছি। তার আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিষয়টি কীভাবে টেক আপ করেছেন সেটি একটু দেখে নিই। তো রুমিন ফারহানার বক্তব্যের পর জনাব সালাউদ্দিন আহমেদ আলোচনায় অংশ নেন। আর তিনি অবশ্য কথা বলছিলেন 2025-26 সালের সম্পূরক বাজেটে দুর্নীতি দমন কমিশনের মঞ্জুরি বৃদ্ধির দাবির ছাঁটাই প্রস্তাবের উপর। অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের মঞ্জুরি বাড়িয়ে দিতে হবে, তাদের বাজেট বৃদ্ধি করতে হবে, এই সংক্রান্ত যে প্রস্তাব আছে সেই প্রস্তাবের ছাঁটাই প্রস্তাব, অর্থাৎ সেটি ঠিক সেভাবে যাচ্ছে না, ছাঁটাই করতে হবে। তো সেই ছাঁটাই প্রস্তাবে আলোচনা করছিলেন সালাউদ্দিন আহমেদ। তখন তিনি নিজে একজন রাজনীতিবিদ হিসেবে এবং সাবেক আমলা হিসেবে, তো ইন্টারেস্টিংলি সালাউদ্দিন আহমেদকে এর জবাব দিতেই হয়েছে, কারণ দুটো পেশাই তার দিকে যাচ্ছিল। আসলে রুমিন ফারহানার তীর একেবারে তাকেই বিদ্ধ করেছিল সরাসরি। দুটো পেশার সঙ্গে তার সংযুক্তি বা সম্পর্ক আছে। একটি তার অতীত আমলা ছিলেন, দ্বিতীয়টি তার বর্তমান, তিনি এখন রাজনীতিবিদ। তাই তিনি আত্মপক্ষই সমর্থন করছিলেন এক ধরনের। তিনি রুমিন ফারহানার বক্তব্য টেনে নিয়ে কথা বলছিলেন, উত্তর দিচ্ছিলেন কিংবা সেলফ ডিফেন্সে কিছু বলবার চেষ্টা করছিলেন। তো সালাউদ্দিন আহমেদ বলছিলেন যে দুর্নীতি হয় সব জায়গায়, সবাই করে, কিন্তু ঘুরে ফিরে রাজনীতিবিদদের উপর দায় পড়ে, রাজনীতিবিদরা দোষী হন। এই বক্তব্য তিনি রাখলেন এবং তিনি বললেন ফাইল অনেক জায়গা থেকে স্বাক্ষরিত হয়ে আসে। আমলাতন্ত্রের ফাইল অনেক জায়গা থেকে স্বাক্ষরিত হয়ে আসে, অনেকেই সেই ফাইল সাইন করেন, শেষ সিগনেচারটি করতে হয় বা সাইন করতে হয় শেষবারের মতো রাজনীতিবিদকে। যেমন একজন মন্ত্রীর কাছে ঘুরে ফিরে কিন্তু ফাইনালি আসে, আমলারা আগে সাইন করেন, চেক করেন,
তারপর মন্ত্রীর কাছে আসে, মন্ত্রী চূড়ান্তভাবে সাইন করলে সেটি বাস্তবায়িত হয়, কোনো একটি পরিকল্পনা, কোনো একটি প্রজেক্ট, কোনো একটি প্রকল্প। তো তিনি বলছিলেন যে আমাদের কাছে যেহেতু শেষে আসে তাই দোষ আমাদের উপর পড়ে। তো তিনি বিষয়টি যতটা খেলো করে তুলবার চেষ্টা করেছেন বা হালকাভাবে এটির ব্যাখ্যা দেবার চেষ্টা করেছেন, বিষয়টি আসলে ওরকম হালকা না, প্রিয় দর্শক শ্রোতা। তো রুমিন ফারহানা তার বক্তব্যে আরও বলছিলেন শেখ হাসিনা আমলের দুর্নীতির উদাহরণ দিয়ে, যে শেখ হাসিনা আমলে নানা রকম দুর্নীতি দেখেছি আমরা। বালিশ কাণ্ডের কথা বলছিলেন, তারপর অন্যান্য দুর্নীতির কথা বলছিলেন, অর্থ পাচার, ব্যাংক লুট, এইসব রেফারেন্স দিয়ে কথা বলছিলেন। কারণ দুদক কখনো কাজ করতে পারেনি, দুদক ছিল নখদন্তবিহীন একটি প্রতিষ্ঠান, এভাবেই কথা বলছিলেন তিনি। তাই দুদক কাজ করেনি, আর এই দুর্নীতি হয়েছে সবার চোখের সামনে, সে কথাই তিনি বলছিলেন। এবং তিনি বলছিলেন যে আমাদের আশা ছিল জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন বাংলাদেশে দুদক হবে একটি শক্তিশালী প্রতিষ্ঠান, নখদন্তবিহীন আর কোনো ছোট জগন্নাথ হয়ে দুদক থাকবে না। কিন্তু তার সেই আশার গুড়ে বালি পড়েছে, সেটিও তিনি উল্লেখ করলেন। তিনি বললেন যে অন্তর্বর্তীকালীন সরকারের রেখে যাওয়া বা জারি করা অধ্যাদেশগুলোর মধ্যে 133টি অধ্যাদেশ, প্রিয় দর্শক শ্রোতা। তো রুমিন ফারহানা সেসবকে রেফার করে বলছিলেন যে বিএনপি সরকার ক্ষমতা নেয়ার পর 100টিরও বেশি অধ্যাদেশ আইনে পরিণত করেছে, কিন্তু তারা দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশকে আইনে পরিণত করেনি। এবং রুমিন ফারহানা বললেন সেইটিকে এরকম ছোট জগন্নাথ রেখে দিয়ে কিংবা নখদন্তহীন ব্যাঘ্রের অবস্থায় রেখে দিয়ে সরকার প্রমাণ করেছে, বিএনপি সরকার, তারা দুর্নীতি দমনে কতটা আন্তরিক, সরকার সেটি প্রমাণ করে ফেলেছে। একথাই তিনি বললেন রুমিন ফারহানা। এইটি সরকারের জন্য একটি বিশাল চ্যালেঞ্জ আসলে, যদি তারা চ্যালেঞ্জ মনে করেন। আর যদি মনে করেন কানে দিয়েছি তুলু, পিঠে দিয়েছি কুলু, তাহলে আর কোনো সমস্যা নেই। এটি একটি বড় কথা, বড় চ্যালেঞ্জ রুমিন ফারহানা ছুড়ে দিলেন। তো এইটির মোকাবেলায় সালাউদ্দিন আহমেদের এই বক্তব্য যথেষ্ট নয়, যথেষ্ট দুর্বল বক্তব্য, অত্যন্ত দুর্বল এই কণ্ঠ এই জায়গাটিতে অন্তত, যে সবাই দুর্নীতি করে, দোষ পড়ে রাজনীতিবিদদের। দোষ তো রাজনীতিবিদদেরই পড়বে, কারণ তাদেরই তো কাজ চেকস অ্যান্ড ব্যালেন্স করা। আমলারা দুর্নীতি করতে পারেন, আমলারা বেতনভুক্ত কর্মচারী, সরকারি চাকরি করেন, তারা দুর্নীতি করতে পারেন। কিন্তু রাজনীতিবিদদের, যাদের উপর জনগণের আস্থা, যারা জনগণের সঙ্গে সম্পৃক্ত বলে দাবি করেন, জনসম্পৃক্ত মানুষ, তারা জনগণকে নিয়েই তাদের কাজ। তাহলে জনগণ হিসাবে আমাদের দাবি, আমাদের ভরসা তাদের উপর, আমরা তাদের উপর আস্থা রাখতে চাই যে আমলারা দেশ বিরোধী কোনো সিদ্ধান্ত নিলে, অপ্রয়োজনীয়ভাবে মেগা প্রজেক্ট গ্রহণ করলে, দেশের ক্ষতি করে টাকা লুট করবার জন্যে, মেগা প্রজেক্ট থেকে যেহেতু মেগা দুর্নীতি করা যায়, অর্থাৎ দেশের স্বার্থ বিরোধী যে কোনো কিছু করলে কিংবা দুর্নীতির আশ্রয় নিলে রাজনীতিবিদ হিসেবে মন্ত্রীরা সেটি আটকে দেবেন, কিংবা মন্ত্রী না হলেও আটকানো যাবে। সংসদে রাজনীতিবিদরা এটি নিয়ে কথা বলবেন, প্রতিবাদ জানাবেন, যেমন হাসনাত আবদুল্লাহ করছেন। প্রতিনিয়ত বিভিন্ন কিছু বাইরে নিয়ে আসছেন, যা জনগণ আগে জানতেন না, সব কিছু তিনি জানিয়ে দিচ্ছেন। রাজনীতিবিদদের তথা সাংসদদের গোমর সব ফাঁস করে দিচ্ছেন হাসনাত আবদুল্লাহর মতো এমপিরা। তো সেটি এমপি হয়েও, মন্ত্রী হয়েও সম্ভব, না হয়েও সম্ভব, মন্ত্রী হলে আরও বেশি সম্ভব। তো আসলে বিষয় কিন্তু এটি। তো যাদের উপর আমাদের আস্থা রাখতে চেয়েছিলাম, রাখতে কি পেরেছি? তারা আমাদের আস্থার কোনো মূল্য কি দিয়েছেন? দু একটি ব্যতিক্রম ছাড়া গত 54 বছরে দেশ স্বাধীন হবার পর থেকে কজন রাজনীতিবিদ আমরা পেয়েছি যাদের উপর সত্যিকার অর্থে দেশের মানুষ আস্থা রাখতে পেরেছিলেন? কজন পেয়েছিলাম আমরা যারা সত্যিকার অর্থে মেরুদণ্ড রিজু করে দাঁড়িয়েছিলেন দুর্নীতির বিরুদ্ধে? কজন পেয়েছিলাম আমরা এরকম? হাতে গুনে বলে দেওয়া যাবে। আর বলে দেওয়া যাবে না যে সংখ্যাটি, তারা ছিলেন আপোষকামী, তারা রুমিন ফারহানার সেই গুগল সার্চের রেজাল্টের মধ্যেই তারা পড়েন, এর বাইরে তারা পড়েন না। তো সে কথাই রুমিন ফারহানা বলেছিলেন। তো এইবার আসবো, বলছিলাম যে সালাউদ্দিন আহমেদের অসাধারণ সেন্স অফ হিউমার আছে। সেটি কেন বলছি? সালাউদ্দিন আহমেদ তার বক্তব্যের এক জায়গায় বলেছিলেন যে আপনারা হয়তো ভাবছেন আমরা দুদক সম্পর্কে কোনো কাজ করছি না, কিছু করছি না। সেটি ঠিক নেই, আমরা কাজ করছি, তিনি বলছিলেন। আচ্ছা, তার আগে বলে নেওয়া ভালো, সেটি হলো গত 3 মার্চ থেকে কিন্তু দুদক কার্যক্রম নেই, প্রিয় দর্শক শ্রোতা, নিশ্চয়ই আপনাদের জানা আছে। কারণ দুদক চেয়ারম্যান এবং কমিশনাররা পদত্যাগ করেছিলেন। যদিও আমরা আপাত দৃষ্টিতে মনে করেছিলাম তারা বলেও ছিলেন ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছেন, বিষয়টি সেরকম ছিল না। নিশ্চয়ই এমন কোনো ব্যাপার ছিল
যা তারা মোকাবেলা করতে চাননি কিংবা মোকাবেলা করতে পারেননি। এটি একটি অভূতপূর্ব ঘটনা। চেয়ারম্যান এবং কমিশনাররা, যেখানে এই দেশে ঝাড়ু মেরেও কাউকে বিদায় করা যায় না, প্রতিদিন ঝাড়ু মারি আমরা জনগণ হিসেবে অনেকের ব্যাপারেই, তাতে লাভ হয় না। তারা কানে দেন তুলো, পিঠে রাখেন কুলো। কিন্তু নজিরবিহীনভাবে দুদকের চেয়ারম্যান এবং কমিশনাররা সবাই পদত্যাগ করেছিলেন। সেই থেকে কিন্তু দুদকে বলতে গেলে দুদক অস্তিত্বহীন। তাই এই মুহূর্তে দেশে বড় কোনো দুর্নীতি হলে সেইটি তদন্ত করবার কোনো বডি নেই। অ্যান্টি করাপশন বডি এই মুহূর্তে দেশে কার্যকর নেই আসলে। তো সরকার অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে, গুরুত্বপূর্ণ কথা বলছে, কিন্তু দুদক কার্যকর নেই। তো সেই বিষয়ে সালাউদ্দিন আহমেদ বললেন যে তারা ব্যবস্থা নিচ্ছেন, এবং তিনি বললেন একটি সার্চ কমিটি গঠন করবার জন্য কার্যক্রম চলছিল, সেখানে প্রধান বিচারপতির কাছ থেকে একজন প্রতিনিধি পাওয়ার কথা। তো তিনি জানালেন সদ্যই সেই প্রতিনিধি প্রধান বিচারপতি দয়া করে দিয়েছেন, এভাবেই বলেছেন। তো আমি এটিকে একটি শ্লেষাত্মক উক্তি বলে মনে করছি যে প্রধান বিচারপতি দয়া করে তার প্রতিনিধির নাম বলেছেন। তো এখন সার্চ কমিটি হবে, সেই সার্চ কমিটি নির্ধারণ করবে কারা কমিশনার হবেন, কারা চেয়ারম্যান হবেন, এইভাবে যাবে বিষয়টি। এবং তিনি বলেছেন যে দুদককে আরও শক্তিশালী করা হবে। মজার জায়গাটি হলো এখানে, প্রিয় দর্শক শ্রোতা, সেই সেন্স অফ হিউমার কিংবা জোকের জায়গাটি এখানে। তিনি বললেন যে ভবিষ্যতে দুদককে আরও শক্তিশালী করবে তারা, সংসদে আইন পাশ করবে, দুর্নীতি দমন আইন পাশ করে দুদককে আরও শক্তিশালী করবে। বাট আপাতত অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে সার্চ কমিটির মাধ্যমে তারা হয়তো দুদককে পুনর্গঠন করবে, কিন্তু ভবিষ্যতে দুদককে নাকি তারা আরও শক্তিশালী করবেন। কি ভয়ঙ্কর কথা! এই কথা আমাদের মানতে হবে। তারা কতটা শক্তিশালী করছেন আমাদের, সে তো আমরা দেখতেই পাচ্ছি। 133টা অধ্যাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ 20টি অধ্যাদেশ তারা সামারিলি খারিজ করে দিয়েছেন, পাশ করতে দেননি। কারণ সেটি পাশ করতে দিলে তাদের ক্ষমতা খর্ব হতো, তারা নিরঙ্কুশ ক্ষমতা সরকারে ভোগ করতে পারতেন না, সেটি তো আমরা বুঝি। আর গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলির মধ্যে ছিল গুম প্রতিরোধ এবং প্রতিকার অধ্যাদেশ, মানবাধিকার অধ্যাদেশ, স্বাধীন বিচার বিভাগ অধ্যাদেশ, যেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ব্যাপার ছিল, তারপর সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার ব্যাপার ছিল, প্রতিষ্ঠিত হয়েছিল, সেই সচিবালয়কে বিলুপ্ত করা হয়েছে। হাইকোর্টের বার্তা ছিল যে চূড়ান্ত শুনানির আগে যাতে বিলুপ্ত করা না হয়, করা হয়েছে। অর্থাৎ ক্ষমতা নিরঙ্কুশ করবার জন্য যা যা প্রয়োজন আমরা দেখেছি সবই তারা করেছে। মানবাধিকার কমিশন থেকে শুরু করে গুম কমিশন, বিচার বিভাগ কমিশন, তথ্য কমিশন, তারপর এই গুরুত্বপূর্ণ সবগুলো কমিশন, দুদক কমিশন তো আছেই, সংস্কার কমিশন, এই অধ্যাদেশগুলো তারা সব বাতিল করে দিয়েছে। অর্থাৎ যেখানে যেখানে সরকারের বিন্দুমাত্র ক্ষমতা খর্ব হবার, নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করবার সুবিধা একটু কমে যাবার সুযোগ তৈরি হয়েছিল, সেই সব জায়গা তারা রাখেননি। তারা স্মার্টলি সেসব বন্ধ করে দিয়েছেন এবং বারবারই বয়ান তৈরি করেছেন যে এগুলো ঠিক নেই, আরও শক্তিশালী করব আমরা। কি ভয়ঙ্কর কথা! দেশের মানুষ কি এতই বোকা? সুপ্রিম কোর্ট সচিবালয় আপনারা বিলুপ্ত করে দিয়েছেন কি শক্তিশালী করবার জন্যে? যাই হোক, সো এগুলো আমরা বুঝতে পারি। তো তাই বলছিলাম যে সালাউদ্দিন আহমেদের অন্য অনেক গুণাবলীর মধ্যে সেন্স অফ হিউমারও আছে, কারণ তিনি আমাদের হাসাতে পেরেছেন। এত ভালো জোক আমি অনেকদিন শুনিনি। তারা বলছেন তারা দুদককে আরও শক্তিশালী করবেন। কেন? দুদককে আরও শক্তিশালী করলে উপায় আছে? আমলা এবং রাজনীতিবিদ সবাই তো জেলে যাবে, সেই ভয় তাদের মনে আছে তো। কারণ সম্প্রতি প্রধানমন্ত্রী বলেছিলেন যে দুর্নীতি রাতারাতি দূর করা যাবে না, এটি 1 বছর 2 বছর নাও হতে পারে। ভয়ঙ্কর বার্তা এটি। জনাব তারেক রহমানের কাছ থেকে এই বার্তা আমরা চাইনি। আমি বলছি না তিনি হাসিনার জায়গায় চলে গেছেন, হাসিনার মতো অর্থ পাচার করবেন কিংবা করছেন, এটি আমরা প্রত্যাশা করি না তার কাছে। তিনি হয়তো করবেনও না, কিন্তু তিনি যখন বলেন জাতীয় সংসদে যে দুর্নীতি 6 মাস, 1 বছর কিংবা 2 বছরে যাবে না, তখন অন্য পক্ষ ভয়ঙ্কর বার্তা পায়। দেশের জন্য সেটি হতে পারে ভয়ঙ্কর। তার মানে বার্তাটি এরকম যায় যে এই 2 বছর যা করবার করিনি, 2 বছর পরে লাগাম টানা হবে আমাদের। তো এগুলো সত্যিকার অর্থেই ভয়ঙ্কর এবং বিচলিত হবার মতো বিষয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অপেক্ষায় থাকলাম জনাব সালাউদ্দিন আহমেদ কিভাবে দুদককে আরও অনেক অনেক বেশি শক্তিশালী করবেন কিংবা স্বাধীন বিচার বিভাগ কিভাবে নিশ্চিত করবেন, সেগুলো দেখবার অপেক্ষায় আমরা থাকলাম। অনেক অনেক ধন্যবাদ জানবেন, সঙ্গে থাকবার জন্য।